আমাকে ভাবছে হয়তো ধমকে চমকে তর্ক করে ওই দুটো এমনি তো জোকারের মতো মুখ, তারপর আবার বড় বড় কথা, আমাকে বলছে যে এলে দেখে নেবো, যদি না শুধরাও এই করব তাই করব। আরে তোর বাপকে গিয়ে বল, বাড়ির 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি, যা করার করায়। 2026-এর ভোটের পূর্বে গত 15 বছরে এ যেখানেই যেত সেখানেই বাপ তুলে কথাবার্তা বলতো। বঙ্গভূমিতে এরকম কোনো নেতা রয়েছে কিনা আমার জানা নেই যারা রাজনীতিতে এই ধরনের বাপ তুলে কথাবার্তা বলে। এই ধরনের কথাবার্তা কারা বলে আমরা কি জানতাম? যারা পাড়ার গুন্ডা, গাঁজাখোর, বিড়িখোর গুন্ডা হয় তাদের মুখের ভাষা এই ধরনের হয়। যাই হোক, ভোটের পূর্বে 2026-এর 4 মের রেজাল্টের পূর্বে বড় বড় বাতেলা মেরেছে, আর এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখাটুকুও পাওয়া যাচ্ছে না। হিম্মত আছে, হিম্মত আছে এই মেদিনীপুরের মাটিতে, তোমার মাটিতে, তোমার পাড়ায়, তোমার এলাকায় দাঁড়িয়ে তোমায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছে। ভাবছি ভাইপো এখন কি করবে? যখন ক্ষমতায় ছিল তখন তো বাপ ছাড়া কথা বলতো না। অমিত শাহ হোক কিংবা শুভেন্দু অধিকারী হোক, যেখানেই যাকেই উদ্দেশ্য করে কথা বলুক না কেন সবসময় বাপ তুলে, কোন বাপ আছে আয়, এরকম কথাবার্তা বলতো। আর এখন ক্ষমতায় নেই, এখন শুভেন্দু অধিকারী যেরকম গোটা বাংলার মুখ্যমন্ত্রী, ঠিক তেমন আমারও মুখ্যমন্ত্রী, ঠিক তেমনই পিসি ভাইপোরও মুখ্যমন্ত্রী হচ্ছে শুভেন্দু অধিকারী। 4 আনার নকুলদানা, তার আবার ক্যাশ মেমো। যাকে এরা 4 আনার নকুলদানা বলে সম্বোধন করেছিল না, সেই 4 আনার নকুলদানা কি করে এদের 4টা বাজিয়ে দেয় দেখো। জঙ্গলের জানোয়ারকে চিড়িয়াখানায় আনলে জানোয়ার কখনো ভদ্র হয় না। আর আমরা মেদিনীপুরের লোক, আপনি গায়ের পান্তা খাওয়া লোককে অপমান করবেন। দিদি থেকে দিদিমা হতেন, নন্দীগ্রাম না হলে কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না। আপনার বাকিটা আমি করব, আমি বলে গেলাম। জ্যেষ্ঠকে বলেছিলাম, জ্যেষ্ঠ ভিতরে গেছে। বালুকে বলেছিলাম, বালু ভিতরে গেছে। শাহজাহান বলেছিল আমার ছাল চামড়া তুলবে, ওর ছাল চামড়া আমরা তুলে নিয়েছি, জেলের ভিতরে গেছে। আজকে বলে গেলাম, কুমার জানার মাটিতে দাঁড়িয়ে, বিরাট বাবুর মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম, আপনার ভাইপোকেও জেলে পুরব, জেলে পুরব, জেলে পুরব। আর আপনার ভবিষ্যৎ কালীঘাট মন্দিরের সামনে বাটি গিয়ে বসাবো আপনাকে, বলে গেলাম আপনাকে। ভাই সিরিয়াসলি এটা কিন্তু দেখার খুব ইচ্ছে রয়েছে, শুধু আমার নয় গোটা বাংলার মানুষের রয়েছে। কারণটা কি জানো? কারণটা হচ্ছে যে মানুষগুলো গত 15 বছরে গোটা বাংলার মানুষকে পথে বসিয়েছে, তাও আবার বাটি হাতে দিয়ে, সেই মানুষগুলো কিভাবে বাটি হাতে পথে বসে সেটা খুবই দেখার ইচ্ছে রয়েছে আর কি। এটাই বলবার যে যে সরকারে আসা মাত্র শুভেন্দু অধিকারীর পিএ কে খুন হতে হলো, তারা রাজ্যটাকে কতটা সিকিউরিটি দেবে সেই বিষয়ে আমি সন্দিগ্ধ। ইনি বলছেন যে আমার রাজ্যে বিজেপি সরকার আসার সঙ্গে সঙ্গেই শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের সঙ্গে এই ধরনের একটা ঘটনা ঘটে গেল। তাহলে এই সরকার অর্থাৎ বিজেপি সরকার রাজ্যের মানুষকে কি সুরক্ষা দেবে? তো এনাকে একটা কথা খুব ক্লিয়ার করে রাখি যে শুভেন্দু অধিকারী এরা জিতলেও এরা কিন্তু ক্ষমতায় এসছে জাস্ট আগের দিন অর্থাৎ শনিবার। আর শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুন হয়েছিল 6 তারিখ রাত্রি 11:30-12টা নাগাদ। অর্থাৎ তখন কিন্তু দেখতে গেলে অফিসিয়ালভাবে মমতা ব্যানার্জি তখনও পদত্যাগ করেননি, অর্থাৎ হেরে গেলেও ক্ষমতা কিন্তু তারই হাতে ছিল, মানে অফিসিয়ালভাবে তিনি পদত্যাগ করেননি। এবং রাজ্যপালের হাতেও তখনও ক্ষমতা আসেনি, কারণ 7ই মে বিধানসভা ভঙ্গ হবে, তারপর ক্ষমতা এসেছিল, কিন্তু তার আগে ঘটনাটা ঘটেছিল। তাহলে এখান থেকে এক কথায় খুব ক্লিয়ারলি বলা চলে, শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের সঙ্গে যে ঘটনা ঘটেছে সেটার সঙ্গে বিজেপি সরকারের যে সুরক্ষা, এটার কোনো তুলনা বা কোনো প্রসঙ্গই আসা উচিত নয়। কারণ তখন অফিসিয়ালভাবে মমতা ব্যানার্জি ক্ষমতায় ছিলেন, তিনি পদত্যাগ করেননি। ভাই আমার এই বাংলার মানুষেরা একটা জিনিস জানতো যে তোলামূল পুরোটাই অশিক্ষিত, আর সিপিএম মনে করতো যে কিছুটা হয়তো শিক্ষিত। বাট বারংবার কয়েকটা ঘটনা দেখার পর বাংলার মানুষ এমনটা মনে করছে যে এরা সিপিএম নয়, এরা পিএম, আর এরা পুরোটাই অশিক্ষিত। কারণ পেহেলগামে যখন ঘটনা ঘটে তখন ভারত সরকার যখন পাকিস্তানকে জবাব দেয়, তখন এই পিএমরা আন্দোলন করে বলেছিল পাকিস্তানের গরিব মানুষকে কেন তাদের ওপর অত্যাচার করা হবে। কিংবা যখন আমার রাজ্যে এসআইআর হয় তখন এই পিএমরাই আন্দোলন করে বলেছিল যে আমরা কেন নথি দেখাবো
দেখাবো, আমরা কেন কাগজ দেখাবো। সেই সঙ্গে এটাও বলেছিল যারাই আমার ভারতবর্ষে খেটে খায়, যারাই কাজ করে, সবাই নাগরিক, সে যেখান থেকে আসতে পারে। তাহলে ভাই এদের থেকে বড় অশিক্ষিত আর কেউ রয়েছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতকাল থাকবে ততকাল 1 টাকা করেই খাও। আর বাংলার মুখ্যমন্ত্রী যতদিন থাকবে তুমি 1 টাকা করেই দেবে। হ্যাঁ। দিদির সাপোর্টার, তাই তো? আচ্ছা, আগে জয় বাংলা বলতাম, সেটা মনে মনে জয় শ্রীরাম বলতাম আমি। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। এখন সামনে বলছি জয় শ্রীরাম। মানে মনে মনে বলতে? হ্যাঁ, মানে এখন সামনাসামনি এখন সামনাসামনি হয়ে গেছি। আচ্ছা, মনে মনে কেন বলতে তুমি? এরা ভয় আতঙ্ক। এখন কি মানে সাহস পাচ্ছ? হ্যাঁ, এখন সাহস পাচ্ছি, মানে ফুলদম। তো জোরে বলো জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তুমি কার ভক্ত? মোদিজি। মোদিজি নাকি দিদি? মোদি। এই ধরনের পাল্টিবাজদেরকে দেখলে আর এদের কথাবার্তা শুনলে এখন হাসিও পায়, যারা ঠিক ভোটের পূর্বে, রেজাল্টের পূর্বে বুক ঠুকে বলেছিল আমরা দিদির ভক্ত, আজ তারাই বলছে আমরা মোদিজির ভক্ত। শুধু কি আর এরা, বহু এরকম ব্যবসায়ী রয়েছে যারা কলকাতায়, এ বা রাজু, জয় বাংলা, জয় মামাটি মানুষ, জয় মমতা ব্যানার্জি। কি সবচেয়ে উপরে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি আছে। रुको जरा सबर करो। জয় শ্রীরাম। শুধু কি আর এরা, বহু কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, বহু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রয়েছে, ইভেন শিল্পীরাও রয়েছে, বহু অভিনেতা অভিনেত্রীরাও রয়েছে। হ্যাঁ, বিজেপি নেতারা বলছে 200 সিট পাবে বিজেপি, এটা নিয়ে কি বলবেন? 200 সিট পেলে একদিক আমি বুকটা ঘুরে দেবো। আরে রে রে জেঠু, 200 নয়, 207-8 পেয়ে গেছে। এইবার মাথার একটা সাইড কামিয়ে ঘোরো আর কি, আমরাও একটু দেখি। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আসলে আমরা প্রত্যেকেই অভিষেকদার সৈনিক। আমরা শিল্পী কেশব হিসেবে আমি যেমন সবাইকে বলি যে শিল্পী কেশব সবার, মানে সেটা তৃণমূলের দর্শকদেরও যতটা, বিজেপির দর্শকদেরও ততটা, সিপিএম এরও ততটা। কিন্তু আমি মানুষ যে কেশব, মানে যে কেশব গায়ক নয়, যে কেশব মানুষ কেশব, সেই কেশব শুধু তৃণমূল কংগ্রেসের, সেই কেশব অভিষেক ব্যানার্জি ছাড়া কিচ্ছু বোঝে না। রিল্যাক্সে 2026-এর ভোটের রেজাল্টের পূর্বে যেখানেই এ শো করতো সেখানেই আমরা এই ধরনের কথাবার্তা শুনতে পেতাম। তখন এ কী বলেছিল, নিজের মুখেই বলেছিল যে শিল্পী কেশব হিসেবে কেশব সবার, সিপিএম, বিজেপি, টিএমসি, কংগ্রেস, সবার, সমস্ত মানুষের। কিন্তু ব্যক্তি কেশব হিসেবে কেশব কেবলমাত্র পিসি এবং ভাইপোর। আর এখন 2026-এর রেজাল্টের পর যেই বিজেপি জিতে গেছে, তখন বলছে আমরা তো ভয় পেয়েছিলাম, আমাদেরকে এক ঘরে করে দেওয়া হয়েছিল, কোনো কাজ করতে পারছিলাম না, তার জন্যই আমরা বাধ্য হয়ে এই ধরনের কথাবার্তা বলেছিলাম বা তাদের পাশে ছিলাম। নাটক। তাই আমি এটা মনে করি যে আমরা যারা অভিষেকদার জন্য সবসময়ের জন্য মানসিকভাবে, শারীরিকভাবে লড়াই করে চলেছি, ওই মানুষটাকে আমাদের আগামীর ভবিষ্যৎ হিসেবে দেখার জন্য, তো তারা সবাই ডেফিনেটলি তাকে চাইবো আমাদের নয়নের মণিতেই সবসময় তিনি যেন থাকেন। আমরা তো তৃণমূল নই। শুভেন্দু অধিকারী তো আমার অত্যন্ত কাছের ছেলে ছিল। আমরা সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড় আন্দোলন করেছি, ব্যাপক আন্দোলন করেছি, মানুষের জন্য করেছি, সেদিন আজও মানুষের জন্য করি। আরে রে 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 রে, আরে চাচা, ও চাচা, বলছি গিরগিটিও তো তোমাদের দেখে ভয় পেয়ে যাবে। তারা ভাববে যে মানুষ নামক এরকম একটা প্রজাতি রয়েছে যারা কিনা তাদের থেকেও দ্রুত রং চেঞ্জ করতে পারে। আসানসোলে যাদেরকে আমি পিক আপ করেছিলাম, যাদেরকে পুশ করেছিলাম, তারা সবাই জিতেছে। কিন্তু আবার উল্টো দিকে যারা আমাকে অত্যাচার করেছিল, জিতেন্দ্র তিওয়ারি আরো সব অনেক আছে, তারা আবার এখন সব বিজেপি, তারাও এমএলএ হয়েছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি তাহলে কি এই দল বদলে জল্পনা একদম বিরাট বড় বালতি করে জল ফেলে দেবে। আমি সেখানেই যাবো যেখানে ভালোবাসা পাবো, আমি সেখানেই যাবো যেখানে ভালোবাসা পাবো, আমি সেখানেই যাবো যেখানে ভালোবাসা পাবো। আমি আমার জীবন অন্য কারোর রিমোট অন্য কারোর হাতে তুলে দিই না ভাই, একদম সিম্পল ব্যাপার। আমি তো এবার লড়তেই চাই। আমি তো এবার লড়তেই চাইনি, আমি সেখানেই যাব যেখানে ভালোবাসা পাবো। এই কথাগুলোর মধ্য দিয়েই বোঝা যাচ্ছে যে এগুলো কাদের কথাবার্তা, মানে পাল্টিবাজদের মতোই কথাবার্তা আর কি। কিন্তু যেটা বললেন, যেটা মেইন, আমি সেখানেই যাব যেখানে ভালোবাসা পাবো। তো এই প্রসঙ্গে বলে রাখি যে দলের সঙ্গে এগেইন যোগদান করেছিলেন, তো এরপর যেখানে যাবেন সেখানে ভালোবাসা পাবেন কিনা জানি না, তবে সেখান থেকে চোর চোর স্লোগান শুনতে পাবেন এবং হয়তো কাদাও ছুঁড়তে পারে কেউ কেউ রাজ চক্রবর্তীর মতো। শুভেন্দু অধিকারী তো বলছে বাংলার গলি গলি রোহিঙ্গা আছে, যদি ডবল ইঞ্জিন সরকার আসে। ও আবার একটা নেতা, ওর কথা কেন ফালতু বলেন? আপনারা বলুন, অন্য নেতার কথা বলুন। আপনি এইসব ফালতু এইসব লোকের কথা বলেন কেন? ওর কোনো ধর্ম আছে না জাত আছে? ওর আবার কোনো জাত আছে না ধর্ম আছে? ওদের কথা বলেন কেন? দুহ, ও আবার একটা নেতা নাকি? আরে চাচা কি বলো কি? আরে ও চাচা দেখো, আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত
ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। ও আবার একটা নেতা, ওর কথা কেন ফালতু বলেন আপনারা? বলুন তো, অন্য নেতার কথা বলুন। আরে চাচা, শুভেন্দু অধিকারী এখন নেতা, আর এখন শুধু বিজেপির নেতা নয়, তোমার আমার বাংলার সকলের নেতা, তোমার আমার বাংলার সকলের মুখ্যমন্ত্রী, তোমারও মুখ্যমন্ত্রী। আমি রাজনীতির মানুষ না হয়েও ছোটবেলা থেকে দেখেছি যে দিদির লড়াই। টিভি খুললে, কাগজে পড়লে সবসময় আমরা দেখেছি যে দিদি কীভাবে আজকে এই জায়গাটায় এসে পৌঁছেছেন, 34 বছরের সাম্রাজ্যকে কিভাবে ভেঙেছেন এবং এই জায়গাটাকে তিনি তৈরি করেছেন। এটাও মানতে হবে যে একটা সময়ের পরে যখন মানুষের একটা এজ এসে যায় না, একটা বয়স শেষ প্রাক্কালে, তখন মানুষ অন্যের উপরে নির্ভরশীল হয়ে পড়ে। এটার মধ্যে কোনো খারাপ কিছু নয়। তিনি হয়তো দলের অন্যান্য মানুষের উপর একটু নির্ভরশীল হয়ে পড়েছেন, বিকজ ওনার একার পক্ষে হয়তো এই সাম্রাজ্য টানা সম্ভব হচ্ছিল না। কি বলছেন কি? আপনার নেত্রী সর্বদাই বলতো নিজে যে আমি একাই 100, আমার কারো প্রয়োজন নেই, আর আপনি উল্টো কথা বলছেন। যাই হোক, আর কি বলছেন চলুন শুনি। টিম ওয়ার্ক উনি চেয়েছিলেন, সেই জায়গাটা আমার মনে হয় কোনো একটা জায়গা হয়তো ভ্যাকিউম এসে গেছিল। কোনো একটা জায়গায় দিদির বিশ্বাস, দিদির আস্থা, দিদির কাজের জায়গাটার মধ্যে কোনো একটা জায়গায় আমার মনে হয় কোনো একটা জায়গা হয়তো খামতি থেকে গেছিল, যার জন্যে মানুষ আজকে এরকমভাবে বিরোধী হয়ে গেল। বলছেন কোনো একটা জায়গায় ফাঁকা থেকে গিয়েছিল, কোনো একটা জায়গায় খামতি থেকে গিয়েছিল। একটা জায়গা, একাধিক জায়গা দেখাতে পারি যেখানে শুধু খামতি নয়, ফাঁকা নয়, পুরো শেষ করে দিয়েছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষামন্ত্রী নিজেই জেলে গেছিলেন, পার্থ চ্যাটার্জি, কোটি কোটি টাকার দুর্নীতি। এছাড়াও খাদ্যমন্ত্রী, রেশনের চাল চোর, তাকেও জেলে যেতে হয়েছিল। এছাড়াও চাকরির ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, কোন জায়গায় কোন বিষয়টা বলবো, সব দিক থেকে ল অ্যান্ড অর্ডার আমার রাজ্যের সব দিক থেকে একদম ধ্বংস হয়ে গেছিল। শুধু অভিষেক নয়, শুধু অভিষেক নয়, পুরো দিদির এত বড় একটা টিম রয়েছে দিদির, সব কিছু মিলিয়ে আমার মনে হয় কেউ কি দেখো, কেউ অভিষেকও কি চেয়েছিল আজকে এই দিনটা হোক? আমরা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তারা কি কেউ চেয়েছিলাম যে এই দিনটা আসুক? এই দিনটা আসবে যদি আমরা জানতাম, তাহলে কি আমরা কেউ কখনো এরম ধরনের কাজ করতাম কি? দল কখনো এরম ধরনের কাজ করতো? কিন্তু এরম ধরনের একটা সময় এসেছে এবং অ্যানালাইসিস যদি করো, তাহলে হয়তো ফিরে যদি তাকাও, তাহলে হয়তো বিচার করলে হয়তো তোমার অনেক কিছু লুপহোলস নজরে আসবে, খুঁজে বার করলে অনেক কিছু বেরোবে। ভাই, এনারা এখন হাহুতাশ করছেন, কিন্তু এনারা ভুলে গেছিলেন যে রাজনীতিতে জনতাই শেষ কথা বলে। কিন্তু এনারা জনতাকে কোনো সম্মান দেয়নি, টোটালি অসম্মান করেছিলেন, যেন ভেবেছিলেন জনতা আমাদের হাতের মোয়া আর কি। একটা দলের যখন সময় শেষ হয়ে আসে, তার তো একটা ভ্যালিড রিজন থাকে, তাই জন্যই সময় শেষ হয়ে আসে, এমনি এমনি তো হয় না কখনো। ভোটের কারচুপি বলো, অনেক কিছু হয়তো হয়নি, আমি বলছি না, হয়তো হয়েছে, কিন্তু তারপরেও মানুষের যে এইরকম একটা টার্ন ওভার, সেটার পিছনে অনেক রিজন থাকে। সেই রিজনগুলো অ্যানালাইসিস করতে গেলে একটু সিনিয়র যারা রাজনীতিবিদরা আছেন, যারা অনেক বছর ধরে রাজনীতির সাথে যুক্ত, সেটা বিরোধী পক্ষ হোক কি তৃণমূল হোক, তারা অনেক বেশি এটার তোমাকে বিশ্লেষণ দিতে পারবে দেন আমি একদম নিউ কামার। কিন্তু আমার মনে হয় যে হয়তো দিদির নির্ভরশীলতা অন্য মানুষের প্রতি এতটা বেড়ে গেছিল বলেই এই ভরাডুবি। ভুল বললেন। আপনার দলের ভরাডুবি যে এই কারণে হয়েছে তা কিন্তু নয়। আপনার নেত্রী বিশাল অহংকারী হয়ে গেছিলেন। তিনি বাংলার মানুষকে আর পাতেই ফেলতেন না। যাদের ক্ষমতা পেয়ে তিনি এসেছিলেন তাদেরকেই আর পাতে ফেলতেন না। তিনি ভাবতেন আমি যা বলবো, যা করব সব বাংলার মানুষ মেনে নেবে এবং আমি জিতবো। বাট জনতাই শেষ কথা বলে। আবারও বলছি, জনতাই শেষ কথা বলে। যেটা খারাপ হয়েছে, যেটা আমার বিগত এতগুলো 2.5 বছর বলো বা বিগত এতগুলো দিন ধরে আমি যারা দেখছি, আমার আগেও অনেক শিল্পীরা এসছেন যারা পলিটিক্সে জয়েন করেছেন, আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে থেকেই অনেক সিনিয়র অ্যাক্ট্রেসরা রয়েছেন যারা নিজেদের ইন্ডাস্ট্রির শিল্পীদেরকে বড় ছোট করেছেন। আমার সেই জায়গায় ভীষণ বড় আপত্তি। কে রাজনীতিতে আসবে কে আসবে না সেটা তার নিজস্ব মতামত, সে নিজের চায় যেটা ভালো মনে করবে সেটা করবে। কিন্তু যারা সিনিয়র অ্যাক্ট্রেসেস আছেন আমাদের ইন্ডাস্ট্রি, যাদের আমরা রেসপেক্ট করি, তারা কখনো অন্য আর্টিস্টদেরকে ছোট করে বলতে পারে না যেহেতু রাজনীতিতে এসছে। তুমি সেটা কখনো করতে পারো না। তুমি আসনি মানে এই নয় যে অন্যরা এসছে বলে তারা ছোট কেউ। আমার যারা সহকর্মী যারা ইন্ডাস্ট্রিতে এসছে, আমি তাদের ফরে হয়ে আজকে এই কথাটা বলছি, কাউর কোনো রাইট নেই সেই শিল্পীদেরকে অপমান করা যারা রাজনীতিতে এসছে। রাজনীতিতে আসা মানেই যে তারা খারাপ,
আর রাজনীতিতে এসছে মানে তারা এমন কাজ করে দেখাবে যে তারা একদম চিফ মিনিস্টারে বরাবর হয়ে যাবে, এটাও হয় না। আশা মানে যে আমি সাংঘাতিক বিশাল একটা কাজ করে দেখাবো তা নয়। ইন্ডাস্ট্রি থেকে রাজনীতিতে এসছি, দিদি চেয়েছেন রাজনীতি করতে ভালোবাসে তাই জন্য তারা হয়তো এসছেন। তার মানে এই নয় তুমি একজন সিনিয়র শিল্পী হয়ে তুমি তোমার জুনিয়র যেসব শিল্পীরা এসছেন তাদের তোমরা ছোট করে দেখাবে। এই সব যারা সিনিয়র শিল্পীরা আছেন তারা না অনেকটা বিষ ঢেলে দিয়েছে আমাদের বাকি ইন্ডাস্ট্রির মানুষদের মধ্যে এবং পাবলিকের মধ্যে। এক কথায় বলতে গেলে দিদির খুব খারাপ লেগেছে। তা আপনারাই বলুন, আপনাদেরকে নিয়ে মানুষ ক্রিটিসাইজ করবে না? আপনারাই বলুন, একটা দল এত চুরি দুর্নীতি এত অভিযোগ যেই দলটার নামে, যে দলটা যেতে চলেছে সেই দলটাতে আপনারা কি করলেন? যোগদান করলেন আনন্দের সহিত। আর এটা নিয়ে মানুষ ক্রিটিসাইজ করলে আপনাদের খুব গায়ে লাগছে বলুন, খুব ঝাল লাগছে। রাজনীতিতে এসেছেন ভালো কথা, কিন্তু সেরকম দল চুজ করুন যে দলটাতে প্রবেশ করলে সেরকম কোনো গালাগালি বা নিন্দে শুনতে হতো না। কিন্তু আপনারা এমন একটা দলের সঙ্গে যোগদান করলেন যে আদার্স কেন, শিক্ষিত যারা তো দেবে, যারা মূর্খ বলা চলে একদম, যারা অশিক্ষিত তারাও আপনাদেরকে নিয়ে উল্টোপাল্টা কথা বলবে, এটাই স্বাভাবিক। যাই হোক, এই ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।